শুরু করছি নিস্তব্ধ গোধূলি। লিখেছেন সুমনা খাতুন মল্লিকা। পর্ব ৩। চম্পা কাকি বারান্দায় বসে ভাতের চাল ছাড়ছেন। আলতা বানু তাকে সাহায্য করছে। সাথে আরেকটা মেয়ে লোক, বয়স খুব বেশি না, ২৭-২৮। নাম তার ডলি। শেখদের বাড়িতে কাজ করে ডলি পারবেন। সবাই ডলি আপা বলে তাকে। চন্দ্রবিলের পাড় দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে শেখ বাড়ির ক্ষুদে সদস্যরা, সাথে পাশের বাড়ির বান্ধবীগণ। টিই করে বয়ে যাচ্ছে হাওয়া। আজকেও বকুল আর চারু একাই ফিরছে। নুহা সামাদার পথের এক বিশাল ফুল গাছের তলায় দাঁড়িয়ে আছে। সেদিকে না দেখে সোজা বাড়ি চলে গেল বকুল আর চারু। বাড়িতে ঢুকেই বই খাতা রেখে উঠোন ঝাড়ু দিল, শুকনো কাপড়গুলো তুললো, মুরগি আর হাঁসগুলোকে খেতে দিল। তারপর অন্যরা সবাই এলে সবাই মিলে পুকুরে ডুব দিতে গেল। বিকেলে আজ বিশাল সাথে করে নিয়ে এসেছে তার ছোট্টবেলার বন্ধু জলিল হায়দারকে। সে মূলত গ্রাম পরিদর্শনে বেরিয়েছে। সাথে আছে অজয় আর জাফর। শেখ বাড়ির কথা শুনে অজয় কি আর বাড়িতে থাকে? চুমকিকে জ্বালাতে চলে এসেছে। চুমকিও মনে মনে খুশি হয়েছে। বিশালের হাতে বাঁশি দেখে জলিল বলল, একটা গান শোনা। অনেকদিন হলো ভালো গান শুনি না। বাংলা গান। গান শুনবি? থাম, তোকে আমার বোনের গলায় গান শোনাই। এই বকুল, এদিকে আয়। বকুলের মুখ ওড়না দিয়ে ঢাকা। বাইরের মানুষ দেখে ওড়না উঁচিয়ে মুখ ঢেকেছে। বলো ভাই, একটা গান শোনা, এক কলি শোনা, তাও শোনা। বিশালের সাথে সুরে তাল দিয়ে বকুল গান ধরলো। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবো ছায়া জানালার কাজ, আমি কি আমাকে হারিয়েছি বাকে। বাহ, খুব সুন্দর লাগলো তো তোমার গান। অদ্ভুত কণ্ঠ, এমন কণ্ঠ আগে কখনো শুনি নাই। যেমন বাঁশির সুর তেমন গায়িকার গলা। জি ধন্যবাদ বলে বকুল সেখান থেকে সরে এলো। রং ঢং করে অন্যের নজর কাড়া আর প্রশংসা পাওয়া চুমকির খুব পছন্দ হলেও বকুলের এই বিষয়তে অস্বস্তি হয়। পরপুরুষ তার প্রশংসা করুক, এটা বকুল কখনোই আশা করে না। জলিল রওনা দিল বাড়ির দিকে। ফিরে যাওয়ার সময় তার সামনে এক অসম্ভব সুন্দর নারী। শালুক কাদায় পিছলে ধপ করে বসে পড়েছে। সুন্দরীর মুখখানায় কাদা লেগে একাকার হয়ে গেল। জলিল এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। শালুক কাদায় বসে হাত নাড়ালো। আরে এই যে, কে আপনি? বাগানে ঢুকলেন কিভাবে? এভাবে তাকিয়ে আছেন কেন? আরে আজব তো। এই যে, এই লোক, কথা কানে পৌঁছাচ্ছে না। আরে জলিল তার দিকে তাকিয়ে আছে, কোনো জবাব দিচ্ছে না। উঠে দাঁড়িয়ে শালুক তেজি গলায় জিজ্ঞেস করলো, এই লোক, কাকা বা ভাই যেই হন, এভাবে তাকিয়ে আছেন কেন? কখনো সুন্দর মেয়ে মানুষ দেখেননি? কে আপনি? এখনই কাকার কাছে নালিশ করব, বোবা নাকি? শালুকের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই জলিলের অস্বাভাবিকভাবে নাক ঘামতে লাগলো। পেছন থেকে বাসার জবাব দিল, জমিদার কাকা ছোট সারা আপা। নাম শোনা মাত্র ডরকে গেল। খারাপ আচরণের জন্য কাকার কাছে নালিশ দেবেন না তো? গলা খাদে করে মিনমিনিয়ে বলল, ও দুঃখিত, আসলে চিনতে পারি নাই। অচেনা পুরুষ মানুষ তো, তাই বাগানে কেন ঢুকেছেন জিজ্ঞেস করছিলাম। ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। বা হাতে নাকের ঘাম মুছিয়ে জলিল জবাব দিল, না ঠিক আছে, মেয়ে মানুষের একটু টেস্ট থাকা ভালো, আত্মরক্ষার্থে অপরিহার্য। আমি কিছু মনে করিনি। জলিলে যাওয়ার দিকে তাকিয়ে ভুবনমোহিনী হাসি দিয়ে মনে মনে বলল, ভারী আজব জিনিস তো। অন্যেরা বলে টেস্ট থাকা ভালো না, আর এ বলছে ভালো। ও সৈনিক মানুষ তো, রক্ষা টক্ষার কথা তো বলবেই। সন্ধ্যাবেলায় হায়দাদের ছেলেরা সাথে জেবা আর জয়নব জুইও ছিল। তারা জোড়াজুড়িতেই বেরিয়েছে হাঁটতে। জলিলও সাথে ছিল। হাঁটতে হাঁটতে শেখদের বাগানের সামনে এসে জাহিদ জিজ্ঞেস করলো, আসার দিন এই বাগানে দাঁড়িয়েছিলাম না জয়লা? হ দাবাই। এত সুন্দর ফুল ফলের বাগান কার? বিনয় কাকার। বিনয় কাকা মানে শেখদের? হ। ও চল, কাকার সাথে দেখা করে আসি। সে ছোটবেলায় আসতাম কাকার বাড়ি, অনেক বছর আর আসা হয়নি। অজয় বাধা দিয়ে বলল, না ভাই। কেন? প্রথমত বিনয় কাকা বাড়িতে নাই, আর সন্ধ্যার পরে ওই বাড়ির দিকে যাওয়া বারণ। বাড়িতে জোয়ান ছেলেরা আছে তো, পাহারাদারও রয়েছে, ওই যে মজনু মিয়া। তোমার বাপের কানে যদি যায় যে আমরা কাকা নাই যাই না শেখ বাড়ির আশেপাশে ঘুরঘুর করছি, তাইলে সোজা জবাই করবি আমারে হক গলে। এমনি ওই বাড়ির মেয়েগুলা লিয়া ঝামেলার অন্ত নাই, খালি বিচার আর বিচার। কেন, খুব ছটফটে মনে হয়? না, হেরা মেল্লা সুন্দর, গোটা গোকুলে খুঁজে পাওয়া যাবে না এম্বা সুন্দর। বাহার কাকার দুইটা আরো বেশি সুন্দর, শুধু রঙের তফাৎ। ঠিক আছে, তাহলে বাড়িতে না গিয়ে চল আশেপাশটা দেখে আসি, বাগানটা। তা যাওয়া যায়, চলো। ওরা সবাই হাঁটতে হাঁটতে পুকুর পেরিয়ে প্রায় বাড়ির কাছে চলে আসে। চারিদিকে বন্ধ টিনের বাড়ি। ভেতরের লম্বা বকুল গাছ থেকে বকুল ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে আসছে।
একটু পরেই শোনা গেল সেই কোকিল কণ্ঠের গান। বাকিরা আস্তে করে তালি বাজাচ্ছে। সঙ্গে সঙ্গে জাহিদের কপাল কুঁচকে এলো, কান খাড়া হলো, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে। অজয় বলে উঠল, দেখছো আমার হবু শালিকার কি কণ্ঠ? শালিকা? অজয় বাহাত দিয়ে ঘাড় ঘেঁষে বলল, হ, সবার বড় চুমকিরে বিয়ে করব আমি। তাই সেই হিসাবে ওর বোন তো আমার শালিই হয়। বাড়িতে কাকা নাই দেখা এখনো আড্ডা দিতেছে। গান কে গাইছে? মেজোরা। নাম কি? দেহি কইবার পারো নাকি? 3 অক্ষরের নাম তার, আছে তার সুবাসে। তার সুবাসে সুরভিত হয় গ্রামের শেখ নিবাস। কোন সুবাসিত ফুলের নাম হবে, পারলাম না। জল্লা তুই বল। কি জানি, মনে নাই তখন কি যেন বললো বিশাল, মনে পড়ছে না। কবিকা তুমি খুঁজা লও ভাই। অজয়ের কথাতে বেশ বিরক্ত হলো জাহিদ, কিন্তু প্রকাশ করলো না। বাড়ি ফিরে জলিল তার রুমে কিছু কাগজপত্র হাতাহাতি করছিল। তখন একটা পুরনো বই থেকে একটা নায়িকা ছবি বের হলো। সেটা হাতে তুলে নায়িকার পায়ের দিকে তাকাতেই তার শালুকের কাদা আর আলতা মাখা পায়ের কথা মনে হলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার কথাগুলো মনে করতে লাগলো। পরক্ষণেই মনে হলো, আজব তো, কতগুলো মেয়ের সাথে কথা বলে, কাজ করে, কত সুন্দরী মেয়ে তাকে পছন্দ করে, তবে কখনো কাউকে এই পিচিটার মতো চোখে ধরে নাই। এত ছোট একটুখানি মেয়ে, তার কথা এত মনে পড়ছে কেন? পেছন থেকে জাফর বলল, কেমন দেখতে? জলিল অজান্তেই গেয়ে উঠল। আলতারাঙা গায়ের বরণ, দীর্ঘল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। তাহলে আমারও দেখাও। ছোট জাফর আজ করতে পারেনি যে জলিল সে ছবির মেয়েটার নয়, বরং অন্য কারো বর্ণনা দিয়েছে। জলিল হালকা করে মাথা চুলকে জাফরকে ঠেলে বাইরে পাঠালো। জাহিদ নিজের ঘরে আবারও সে ভিডিওটা দেখছে আর ছাদের দিকে তাকিয়ে আপন মনেই বলছে, কি তার নাম, এত সুন্দর কণ্ঠ যার। সে কি দেখতেও ভীষণ সুন্দর, না কুৎসিত, বয়স্ক না কুমারী, কি তার অবয়ব? দেখিনি, ছুঁইনি, কথাও বলিনি। এ তোমার কোন মায়া অপরিচিতা নারী? মন চাইছে ছুটে গিয়ে তোমার নজর দিয়ে নিজেকে স্পর্শ করে দিই। তবে কি আমি তার কণ্ঠে প্রেমে পড়ে গেলাম? এমনও কখনো হয়, না দেখে কখনো প্রেম হয়? নিজেই নিজেকে প্রশ্ন করছে জাহিদ। বেরোতে পারছে না বকুলের কণ্ঠের মোহ থেকে। সন্ধ্যার দিকে হাওলাদার বাড়ির ছোট বউ এসেছিল। ডলি আর আলতাবানুর সাথে কথা ছিল, সাথে আকাশও এসেছিল। এখন শিমুলের সাথে তার বেশ ভাব হওয়ায় প্রায় দিনই সে শেখ বাড়িতে আসে। মাঝে মাঝে নুহাস ইচ্ছে করে শিমুলকে ডাকার বাহানায় পাঠায় আকাশকে, সাথে করে কিছু না কিছু পাঠিয়ে দেয়। তবে সেগুলো বকুল পর্যন্ত পৌঁছাতে পারে না। তাছাড়া বকুল বাইরে কারো দেয়া কিছু খায় না। কাকা একবার বলেছিল, বাইরের মানুষ অনেক সময় ইচ্ছে করে জাদুটনা করে খাবার পাঠায়, নজর দেয়, সেই ভয়ে বকুল কিছু খায়ও না, নেয়ও না। আজ নুহাস আকাশকে দিয়ে প্রথমবারের মতো চিঠি পাঠিয়েছে। আকাশ সেটা শালুকের হাতে দিয়ে বলেছে কেউ যাতে না জানে নুহাস ভাই পাঠাইছে। শালুকের তো আকাঙ্ক্ষার শেষ নেই। সে চিঠিটা বকুলকে না দিয়ে আগে নিজে পড়া শুরু করে দিয়েছে। যেই মুহূর্তে বুঝলো এটা প্রেমপত্র, দ্রুত সেটা লুকিয়ে বকুলকে দিয়ে এলো। বকুল চিঠিটা পড়ার জন্য টেবিলের উপর রেখে কলপারে গেল চম্পার কাকের ডাক শুনে। ফিরে এসে দেখলো আলতাবানু চিঠিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। তার ভেতরটা কেমন মট করে উঠলো। দাদি আবার রাগ করে না বসে। আলতাবানু তাকে আদেশ দিলেন একদম ফোঁটা ফোঁটা পর্যন্ত ঠিক করে পড়ে শোনাতে, আস্তে করে পড়তে, যাতে দরজার বাইরে থেকে শোনা না যায়। দাদির কথা বকুল কোনোদিনও অমান্য করে না। দাদি যে তার মায়ের পরে সবচেয়ে কাছের ভালোবাসার আশ্রয়। বকুল সোজা সাপটা করে পড়তে লাগলো। নুহাস হাওলাদারের চিঠি। শ্রোতা আলতাবানু, বক্তা বকুল। প্রিয় বকুল ফুল, জানি না তুমি চিঠিটা পড়বে কিনা। আমার এই অগোছালো চিঠি। তোমার মতো এত গুছিয়ে চলা মেয়েকে এভাবে চিঠি দেওয়া যদিও আমার উচিত হয়নি, তবুও সাহস নিয়ে দিয়েছি। আমি জানি তুমি খুব সচেতন আর দূরদর্শী। তুমি নিশ্চয়ই বুঝতেই পারো আমি তোমাকে খুব পছন্দ করি। তোমার জন্য চন্দ্রপাড়ের বকুলতলায় বকুলের ছায়ায় অপেক্ষা করতে আমার বেশ লাগে। অধীর অপেক্ষায় চেয়ে থাকি কখন তুমি আসবে, এই পথ দিয়ে যাবে। প্রথম যেদিন তোমার নাম শুনলাম আর চেহারা দেখলাম, সেদিন বুঝলাম গ্রামের লোকেরা ঠিকই বলে, কলিজা কাটা চোখ তোমার। এক দেখাতেই আমি পাগল হয়ে গেছি। সেদিনের পর থেকে আমার ঘুম নাই, মনে শান্তি নাই। প্রতিদিন তাই বকুলতলায় দাঁড়িয়ে রই। আমার ভয়ও লাগে, যেহেতু তুমি তোমার দাদির মতো কখন আবার লাঠি নিয়ে তেড়ে ধরো। তবুও তোমার পিছু করতে আমার ভালো লাগে। আমি শুধু তোমাকে জানানোর জন্য ছটফট করছি, তুমি হয়তো আজ করতে পারো। আমি তোমাকে অনেক ভালোবাসি বকুল। আমি জানি তুমি পড়তে চাও, তাই যদি তোমার আপত্তি থাকে তাহলে মেট্রিক পরীক্ষা পর্যন্ত আমি আর তোমায় জ্বালাতন করব না।
শুধু দূর থেকে দেখবো, তারপর তোমার বাড়িতে সোজা বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি রাজি হবে তো বকুল ফুল? আমি তোমার অপেক্ষায় ছিলাম, আছি আর রইবো। ইতি তোমার পথ চেয়ে থাকা এক তৃষ্ণার্ত প্রতীক নুহাশ হাওলাদার। চিঠি শেষ করে বকুল দাদির দিকে তাকালো। দাদি জিজ্ঞেস করলো, তোর কি হ্যারে ভালো লাগে? না। তোর কি বিরক্ত লাগে? না। তোর দিক থেকে ছেলেটার কোনো সুযোগ আছে? কখনো ভাবিনি। ভুলবশত সেদিন চেহারা দেখে ফেলেছিল। আমি ঠিক মতো তার চেহারাও দেখিনি, কখনো সেসব চিন্তাও করিনি। যদি কোনো জবাব না থাকে তাহলে ছেলেটাকে ভালো মতো মানা করে দিবি, যেন আর না জ্বালায়। কারণ যদি প্রশ্রয় দিস তো আরো জ্বালাবে। পিছু না করতে বলবি, দরকার হয় আমাকে বলবি। আচ্ছা দাদি। তারপর থেকে নুহাস দূর থেকে বকুলদের রোজ দেখতে থাকে। একদিন বকুল আকাশকে বলে, তোমার ভাইকে বলবে সে যেন আমার পথ চেয়ে সময় নষ্ট না করে। আমি ওসব বিষয়ে কখনো ভাবিনি, আর ভাববো না। আকাশের মুখ থেকে এই কথা শোনার পর নুহাসের কিছুটা মন খারাপ হয়। তাও সে দূর থেকে রোজ দেখে, একদিনও বাদ যায় না। হায়দ্রাবাদে চিঠি এসেছে জাহিদ আর জলিলের নামে। তাদেরকে আগামী 3 দিনের ভেতর ঢাকা ফেরত যেতে হবে। কি একটা জরুরি কাজ পড়ে গেছে, না গেলে কঠোর শাস্তি। খবরটা দেখে জাহিদ আর জলিল কেউই খুশি হয়নি। জাহিদ বারবার শেখ বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেও কাঙ্ক্ষিত নারীর দর্শন পায়নি, আর জলিলও দ্বিতীয়বার শালুকের দেখা পায়নি। বিষণ্ণ মনে তারা আবার ঢাকা ফেরত গেছে। আবার 7 দিন পরেই ফেরত আসবে, তবুও ওই কদিনের জন্য যেতে চায়নি। তারা যাওয়ার পরপরই সুজয় হায়দার বাড়িতে এসেছে। সে জাহিদের চেয়ে মাত্র কিছুদিনের ছোট। ঢাকার ব্যবসায়িক কাজে সাহায্য করে সে। মোটামুটি সুঠাম দেহের অধিকারী সুজয়। তবে তাকানোর অঙ্গিভঙ্গি জাহিদ বা জলিল বা অজয়দের চাইতে অন্যরকম, কেমন আর চোখের দৃষ্টি তার। গ্রামে ঢুকতেই প্রথম সাক্ষাৎ হলো আলতাবানুর সাথে। আলতাবানু তাকে কেমন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। তারপর নিজের গন্তব্য কাজীদের বাড়িতে গেল। সেখানে কান্নাকাটির রোল পড়ে আছে। কাজীদের বাড়ির বড় মেয়ে দুলহান কাজীর খুন হয়েছে। 2 রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। 2 দিন আগে খালার বাড়ি থেকে আসার সময় তার অপহরণ হয়েছিল। ভোরের দিকে চন্দ্রবিলের পাড়ে শেষ প্রান্তে তার লাশ পাওয়া গেছে। তার অবস্থা দেখে আলতাবানুর হৃদয়টা দুলে উঠল। দেখতে দুধের মতো ফর্সা মেয়েটার বেশ শান্তশিষ্ট। চশমা পরতো, রোগা মটকা শরীর। পুলিশ কাউকে লাশের কাছে ঘেঁষতে দিচ্ছেন না। কেউ খেয়াল না করলেও আলতাবানু একটা জিনিস বেশ খেয়াল করেছেন। মেয়েটার হাতে রগের জায়গায় ব্লেড দিয়ে কাটা দাগ, মনে হয় সুই লাগিয়েছিল। ঘাড়ে অনেকগুলো ফুটোর মতো চিহ্ন। টিকা দেওয়ার সময় সুই লাগলে অমন ফুটোর চিহ্ন হয়ে থাকে। তাকে এমন ভাবে হত্যা করা হয়েছে যেভাবে মুরগি কাটার সময় মুরগিকে কেটে ভেতর থেকে সব বের করে নেওয়া হয়। নৃশংস খুন যাকে বলে। একটা মহিলা পুরুষ জানালো মেয়েটার সতীত্ব হরণও হয়েছে। মুহূর্তে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিকেলের পর কোনো মেয়েকে আর বাড়ির বাইরে দেখা যায় না। জমিদার জামশেদ হায়দার মানা করেছেন সেই সময় বাইরে যেতে। বিনয়বাবু নিজের বাড়ির মেয়েদের একদম কড়া করে নিষেধাজ্ঞা দিয়েছেন। যাকে সন্ধ্যার আজানের পর আর বাইরে দেখা যাবে তাকে বিনয়বাবু মেরে ঠ্যাং ভেঙে দেবেন বলেছেন। এই ঘটনার 2 দিন পর বকুলরা সবাই তখন বাড়িতেই ছিল। বিকেলবেলা বৃষ্টির দিন। বাড়িতে সবাই বারান্দায় বসে আড্ডা দিচ্ছে। এমন সময় বিনয়বাবুর সাথে বাড়িতে ঢুকলেন বংশী হাওলাদার, সাথে নুহাস আর আকাশ। বকুল কলপার থেকে সোজা ঘরে ঢুকে গেল তাদের দেখে। নুহাস আকুল চোখে বকুলের রতমুখের ভেতরে যাওয়া দেখলো। বংশী হাওলাদার বলতে শুরু করলেন, যা দিনকাল পড়লো এখন তো আল্লাহ পাক ছাড়া আর কেউই বাঁচাইতে পারিবে না। দুলহান মিয়াটা মরে গেল জন্যে জমিদার মিয়ারে বাইরে বাইরে বন্ধ করে দিল। কিন্তু আজকে যে বিলের জলে উত্তরপাড়া দেওয়ানের পোলাটা ভাইসা আইলো, এখন কি করা যায়? পোলা মাইয়া কাউরে আর বাইরে পাঠানো যাব না। কে জানে কোন জাহিলের দল এসব শুরু করেছে। জোয়ান জোয়ান পোলাপান গুলারে কেন যে এমনি খুন করতেছে। ভেতর থেকে বকুল তাদের কথোপকথন মন দিয়ে কান খাড়া করে শুনছে। বাকিরা আগডুম বাগডুম খেলছে। তখন ঘরের ভিতর নুহাস ঢুকলে বকুল মাথা নিচু করে অন্যদিকে ঘুরে বসে। নুহাস সহজ গলায় জিজ্ঞেস করলো, কেমন আছো বকুল? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? ভালোই আছি। তোমারে দেখলে তো মৃত্যুপথ যাত্রীও বলবে ভালো আছি। বকুল আর কোনো কথা বলল না। নুহাসের মনে মনে খারাপ লাগলো। সে মনে করলো এবং বুঝলো তার উপস্থিতি বকুলকে অস্বস্তি দিচ্ছে। তাই সে ওই ঘর থেকে বেরিয়ে এলো।